প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনায় বসছি এবং ভাবছিলাম খুব আটকোট হয়ে বেশ শক্তপোক্ত হয়ে বসেই আলোচনায় বসবো, কারণ এই আলোচনাটা এত দীর্ঘায়িত করা সম্ভব যেটা ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কিন্তু সেটা সম্ভব নয়। কারণ আমারও সময়ের সীমাবদ্ধতা আছে, ঠিক তেমনি এই টপিকটারও বিষয়বস্তু নিয়ে খুব ডিপে, খুব গভীরে অনুপ্রবেশ করা ঠিক হবে না। খুব গভীরে ঢুকে তার তত্ত্ব বিশ্লেষণ করা ঠিক হবে না। অনেক কিছুই রাষ্ট্রের গোপনীয়তা থাকে, প্রয়োজনের মুহূর্তে অনেক কিছুই নীরবভাবে দেখে যেতে হয়। ঠিক তেমনই একটি বিষয়, এই শয়তান কি বলবো, হান্ট, শিকার, ডেভিল হান্ট নামটা শুনলে কিছুটা হকচকিতই মনে হয়, কারণ এর আগে যেগুলো হয়েছে, ক্লিন হার্ট সিম্পলি সাধারণ একটি শব্দ ছিল। তারপরে গত বিএনপির আমল শেষে ফখরুদ্দিনের, মইনু আহমেদের যে সেনাবাহিনী, সে সময় যে অপারেশনগুলো হয়েছিল সেগুলোর নামকরণ এবং তার ধরন আর বর্তমান সময়ের এই নামকরণ এবং ধরন একই নয়। আমার মনে হচ্ছে উদ্দেশ্যও একই নয়। উদ্দেশ্য যে একই নয়, এটা পরিষ্কার হওয়ার জন্য আমি ছোট একটি তথ্য আগে আপনাদের সামনে তুলে ধরব, তারপরে আলোচনায় আসব। কিন্তু আপনি অন্তত এটুক আজ করতে পারছেন যে ডেভিল হান্ট, অর্থাৎ এই যে শয়তান বধ বা শয়তান শিকার, এই শব্দটা কিন্তু খুব সচরাচর পরিচিত এবং সহজবোধ্য, সহজলভ্য নয়। নামটার ভিতরে অনেক কিছু লুকায়িত আছে, লুকানো আছে। এখন যারা এই নামকরণ করেছেন এবং যারা এই নামকরণের সাথে মিলিয়ে অভিযান পরিচালনা করবেন, তারা কিভাবে কে শয়তান কে সাধু এইটা বিচার বিশ্লেষণ করে এইটা সাধারণ জনগণের থেকে আলাদা করবেন, এই শয়তান চিহ্নিতকরণের কি কোনো উপকরণ, বৈশিষ্ট্যগত দিক থেকে কোনো তথ্য উপাত্ত তাদেরকে দেওয়া হয়েছে কিনা, যে কাদেরকে শয়তান বলে চিহ্নিত করা হবে আর কাদেরকে সজ্জন বা ভালো মানুষ হিসাবে এর বাইরে রাখা হবে। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব প্রথম থেকেই একটি কথাই বলে আসছেন, সাধারণ মানুষ যেন নাজেহাল না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। 5ই আগস্টের আগে এদেশ পুরাই ছিল আওয়ামী লীগ, পুরা, কোনো দলটল ছিল না। 5ই আগস্টের পরে সব মানুষ সাধারণ মানুষ, অসাধারণ কোনো কিছু নেই। 5ই আগস্টের আগে সাধারণ আওয়ামী লীগের সাধারণ একজন কর্মী একটা ছেলেও যে কোনো অস্ত্র হাতে নিয়ে ধেয়ে যেতে পারত অস্বাভাবিকভাবে যে কোনো কারোর দিকে। 5ই আগস্টের পরে আগ্নেয়াস্ত্রও যাদের কাছে ছিল তারা লোকায়িত অবস্থায় রেখেছে, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে সাধারণ জনগণ হিসাবে, কারণ অস্ত্র তো কেউ সাথে নিয়ে ঘোরে না। ধরলেই যাকে ধরবেন সে তো সাধারণভাবেই ধরা পড়বে। অস্ত্র তো কেউ সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে না যে অস্ত্র সহ ধরলো সে অসাধারণ। তো সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে না, এই কথার ভিতরেও অনেক মার প্যাঁচ রয়ে গেছে। সাধারণ জনগণ যদি ক্ষতিগ্রস্ত না হয়, আপনি শয়তানকে কিভাবে আলাদা করতে চাচ্ছেন? কে শয়তান?
ডেভিল হান্ট শুরুর আগে যারা ধরা পড়ল 5ই আগস্টের পরে এবং ডেভিল হান্ট অভিযান শুরুর আগে যারা ধরা পড়ল তারা কারা, তাদের বিশ্লেষণ কী নামে অভিহিত করা হবে? এই ডেভিল হান্ট শুরু হওয়ার 8 তারিখের পরের থেকে যাদের ধরা হবে তারা হলো শয়তান। তার আগে যারা ধরা পড়ছে এদেরকে কিভাবে, কি নামে অভিহিত করা হবে? আমি ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তৎকালীন সাবেক সৌর শাসকের 27 জন মন্ত্রী, 6 জন প্রতিমন্ত্রী, 3 জন উপমন্ত্রী, 3 জন উপদেষ্টা, পুলিশের 2 জন মহাপরিদর্শক সহ 28 জন কর্মকর্তা, 11 জন আমলা এবং সেনাবাহিনীর বেশ কয়েকজনই, তার ভিতরে উল্লেখযোগ্য জিয়াউল হক সাহেব সহ আরও তো ব্যবসায়ী আছেই। ব্যবসায়ীরা আটক হয়েছেন, আরও অনেকে বেসামরিক লোকজন যারা এ পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন বা সরকারের তত্ত্বাবধানে আছে, তত্ত্বাবধানেই বলা চলে। তাদেরকে যখন জেলে উঠানো হয় আমার কেন জানি দেখে মনে হয় যে জনগণের হাত থেকে, অর্থাৎ বিপ্লবীদের হাত থেকে বাঁচানোর জন্যই এদেরকে একটি নিরাপত্তা দেওয়া হয়েছে। আটকের নামে এদেরকে একটি নিরাপত্তা দেওয়া হয়েছে। যাক, সেটার ব্যাপারে আমি পরে কথা বলবো। যেটা আমি বলতেছিলাম, ডেভিল হান্ট কে আলাদা করবে এদের? ডেভিল যদি আমি 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে যারা সরাসরি 15 বছর ধরে যে একটি সম্প্রদায়, একটি গোত্র, পুলিশের পোশাকধারী স্বৈরা শাসকের একটি হন্তা বাহিনী, একটি নাৎসি নির্যাতনকারী বাহিনী পরিণত হয়েছিল, যার জন্য বাংলাদেশকেই আন্তর্জাতিকভাবেও একটা সুর উঠে পড়েছিল যে পুলিশের বাংলাদেশ। পুলিশ সরাসরি 15 বছর যাবত এবং জুলাই সহ 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে হত্যা করলে এরা সরাসরি হত্যাকারী, এই একটি সম্প্রদায়। আর একটা সম্প্রদায় হলো সেই যে খুনি, অত্যাচারী, সেই পুলিশ বাহিনীকে যারা নিরাপদ আশ্রয় দিল, যারা শেল্টার দিল। বিপ্লব কি 1 মাসের? বিপ্লব যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্ম জেনেটিক্যালি বিপ্লব চলেই এসছে। বিপ্লব মেধায়, বিদ্যায়, প্রবৃত্তিতে, বিপ্লব সর্বক্ষেত্রে, কৃষিতে বলেন, স্বাস্থ্যে, চিকিৎসায়, পরিবেশের সমস্ত জায়গায় বিপ্লব। কোনোটা নীরবে বিপ্লব ঘটে, কোনোটা প্রকাশ্যে। নাইলে আমরা আদিম মানুষ থেকে যদি বিপ্লব, আমাদের জেনেটিক্যালি বিপ্লব না হতো, আজ পোশাক পরে এখানে বসতে পারতাম না। কিন্তু এই বিপ্লব যেটা প্রকাশ্যে প্রদর্শিত হয় সেটাও তো চলমান থাকে। এই 1 মাস 5 দিনে তো কোনো বিপ্লব শেষ হওয়ার কথা না, বিপ্লব চলমান। তাহলে এই 2টা গ্রুপ যারা সরাসরি হত্যা করলো এবং সেই হত্যাকারীদের যারা আশ্রয় দিল, এবং আমি জানি না তাদের কাছে এখনো তারা আশ্রিত অবস্থায় আছে নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, বা তাদের নিরাপদ কোনো স্থানে রেখে নিরাপত্তা দেওয়া হচ্ছে, জানি না। কিন্তু এই যে 2টা, আমি সরাসরি বলি, ক্যান্টনমেন্টের কথা বলছি আমি, এই যে 2টা বাহিনী, যেটার একটা গ্রুপ যারা সরাসরি বিপ্লবীদের সাথে মিশে এই আনন্দ উৎসবে একাকার হয়ে গেছে, আর আরেকটা গ্রুপ যারা এই স্বৈরা শাসক হত্যাকারীদেরকে আশ্রয় দিয়ে
বিভিন্নভাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে সাহায্য সহযোগিতা করে তাদের নিরাপত্তা বিধান করে চলেছে। এখন মূল জায়গাটা এটাই যে ডেভিল হান্ট, শয়তান পাকড়াও বা শয়তান বধ বা শয়তান শিকার করতে আসলো কারা? সেই তারাই তো, যারা সরাসরি গুলি করলো এবং যারা সেই হত্যাকারীদেরকে প্রশ্রয় আশ্রয় দিয়ে তাদের ছায়াতলে রেখে নিরাপত্তা বিধান করল। সেই তারাই এই ডেভিল হান্ট অভিযান পরিচালনা করবে। 5ই আগস্টের পর একটা সময় সেনাবাহিনীর বোধোদয় হলো কিনা জানি না, অথবা আমার যেটা দৃষ্টিতে ধরা পড়েছিল যে আমলিগের যারা পালাতে পারেনি এবং আমলিগ যারা নিজ নিজ এলাকায় ক্ষুদ্র আকারে সংগঠিত হচ্ছে বা সংগঠন করার কাজে লিপ্ত ছিল, আমার দৃষ্টিতে যেটা ভুল হইতে পারে, তাদেরকে শেল্টার দিতেই, তারা যেন মব জাস্টিসের শিকার না হয়, তাদেরকে নিরাপত্তা দিতেই সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হলো। কাদের বিরুদ্ধে? যারা মজলুম, নির্যাতিত, যারা 15 বৎসর বাড়িঘর ছাড়া, হামলা মামলার শিকার, সর্বশান্ত, ব্যবসায়িকভাবে, কর্মক্ষেত্রে, সামাজিক জীবনে বিপর্যয়ের মুখে তারা যেন এই আমলিগদের সাধারণ কর্মী বা জেলা পর্যায়ের নেতাদের উপর আক্রমণ না করতে পারে, তাদেরকে ঠেকানোর জন্যই হয়তো বা আমার যেটা ধারণা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। তারপরে যখন সেনাবাহিনী ঠেকাতে পারছিল না, এক সময় তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েও কিন্তু মাঠে ছিল, এখনো তারা মাঠে আছে। সেনাবাহিনী যখন দিব্যি মাঠে আছে, ক্লিনহাটের কথা যাদের মনে আছে, মইনুল আহমেদের সেনাবাহিনীর অভিযানের কথা মনে আছে, সরকার যখন ক্ষমতায় থাকে সবচেয়ে অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমি দখলদারি, যত ধরনের অপকর্মে লিপ্ত থাকে তো সেই সরকারি দলেরই, সরকারি ক্ষমতাশালীদের যারা, তারাই এগুলো হয়ে ওঠে। তো 5ই আগস্টের পর, হ্যাঁ, উচ্চ পর্যায়ে আমি যেটা বললাম মন্ত্রী এমপিদের ধরা হয়েছে, কিন্তু এই মন্ত্রী এমপিদের হাতের লাঠি, হাতের আঙ্গুল, যারা কাজ করেছে, তারা কোথায়? তারা কতজন ধরা পড়েছে? বিক্ষিপ্তভাবে এখনো তো দেশে অস্ত্র অভিযান কয়টা হয়েছে? অস্ত্র কি ছিল না? এখনো নাই। সেনাবাহিনী তো দিব্যি মাঠে আছেই। 5ই আগস্ট গেল, কিছুদিন পরে সেনাবাহিনী আসলো, তার কিছুদিন পরে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে দেওয়া হলো আবার এখন কেন ডেভিল হান্ট? কি হচ্ছে? ডেভিল হান্ট কাদের বিরুদ্ধে পরিচালিত হবে? আর সবচেয়ে আমি যেটা প্রশ্ন করেছিলাম, কে সাধু কে ডেভিল, এটাকে আলাদা কি করবে? যারা ধরতে আসছে তারা কোন গ্রুপে? তারা সরাসরি যারা মারলো তারা, এবং যারা প্রশ্রয় দিল, ধরতে আসলো কাদের? তৃণমূলে যারা আছে, যদি আমি আমলিগের কথা বলি, সেসব ছোট নেতা বস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে এই 6 মাস পরে কি ডেভিল হান্টের প্রয়োজন ছিল? এখন আপনারাই এটা খুঁজে বের করবেন যে ডেভিল কারা, সাধু কারা, সজ্জনকে, আর কাদেরকে কে ধরতে আসছে, কে ধরবে? জায়গাটা পরিষ্কার হওয়ার দরকার। এখন যারা ধরা পড়বে তারা শয়তান। কি 32 নম্বর ভাঙার পরে আমি একটু আগে যেটা বলছিলাম
বিপ্লব 1 মাসের নয়, 1 মাস 5 দিন নয়, 32 নম্বর ভাঙার পরে হয়তো বা কারো বোধোদয় হয়েছে যে বিপ্লবী সেই যুবক ইয়াং জেনারেশন থেমে যায়নি। তাদের ভিতরে সেই উদ্দীপনা, তাদের ভিতরে সেই ঐক্য এখনো সংগঠিত আছে। এরা আবারও হয়তো মাথা চারা দিয়ে উঠতে পারে। ডেভিল হান্ট কি সেই শক্তির বিরুদ্ধে নীরব ঘাতী হিসাবে কাজ করবে সেই শক্তির বিরুদ্ধে? তা না হলে অস্ত্র বলেন বা যাদের বিরুদ্ধে যাওয়ার কথা সেটা ধরার জন্য হয়তো পুলিশ সেনাবাহিনী মাঠেই ছিল। 32 নম্বর ভাঙার পর বা গাজীপুরের ঘটনার পর ডেভিল হান্ট নিয়ে কেন মাঠে আবার নতুন করে অভিযান শুরু হবে? যদি অভিযান শুরু হয় আমরা তার সফলতা দেখতে চাই। সাধারণ মানুষ যে বিশ্বাসের জায়গাটায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা দেশেই তো রোগ ব্যাধিগ্রস্ত, অর্থাৎ ক্ষয়ক্ষতির চিহ্ন। আমরা বিশ্বাসের জায়গাটা দেখতে চাই সেনাবাহিনীর অভ্যন্তরে, আমরা বিশ্বাসের জায়গাটা দেখতে চাই পুলিশ প্রশাসনে। কিন্তু ইউনূস সাহেব আজকে বলেছেন যে যারা এখনো বিপথে আছে আমরা ধৈর্য ধরে তাদেরকে বোঝাবার চেষ্টা করছি ভালো পথে আনার জন্য। সাপকে ব্যথা দিয়ে আপনি তারপর যতই দুধ কলা খাইয়ে তাকে আদর যত্ন সোহাগ বোঝাবার চেষ্টা করেন, এই আঘাতের কথা কিন্তু ভুলবে না। তারা যে রাজকীয় রাজভোগ পালন করে যাচ্ছিল সেখানের থেকে যে তাদের সামনের থেকে যে রাজভোগ মান্না সালোয়া সরিয়ে নেওয়া হয়েছে, আপনার কি মনে হয় তারা কখনো ভালো হবে? গতকাল আমি একজনকে বলতে শুনছিলাম, বলছিল যে মনে হয় কর্নেল এম এ হক স্যার বলতেছিলেন যে এতদিন যদি আমরা পুলিশে ভর্তি করতাম 6 মাসের ট্রেনিং করে পুলিশ নূতনভাবে এই প্রজন্মের পুলিশ আমরা এই প্রশাসনের জায়গাটা কিছুটা ফিল আপ করে কাজে লাগাতে পারতাম। এখনো প্রচুর পরিমাণে পুলিশে তো আছেই, সবচেয়ে বেশি ভয়ঙ্কর জায়গা দখল করে আছে সচিবালয় মন্ত্রণালয়ের গোলাতে। সবচেয়ে শিক্ষিত ভাষায় এদেরকে গালাগালি করলে কোনো লাভ হবে না, কারণ এরা গালাগালি শুনতে অপছন্দ করলেও চুরিতে যেমন দক্ষ, আত্মসাতে তেমন স্মার্ট, এবং লোভে এতটা লোভাতুর করে তোলা হয়েছে এইসব সংস্থাগুলোকে, এর থেকে পুরা পচা ক্যান্সার যেখানে, সেখানে কি আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে? কাজ সবাইকে দিয়েই করা সম্ভব। আপনার জয়েন্ট সেক্রেটারি থেকে উপরে যত আছে এদেরকে আপনি সাইড করে দিয়ে এদের নিচে আন্ডার অফিসার যারা আছে তাদেরকে তাদের স্টেনো দিয়ে তাদের সহকারী যারা আছে অফিসের সিএ বলে না কি বলে হেড ক্লার্ক যারা আছে তাদেরকে দিয়ে কাজ চালিয়ে নেন, দেখবেন দিব্যি কাজ চলে যাচ্ছে। ওই সচিব হলেও যে কাজ, উপসচিব জয়েন্ট সেক্রেটারি ওই কাজ আপনি করাইতে পারবেন তাদেরকে দিয়ে। কিন্তু এই যে বড় চোরের জায়গাটা এখনো দখল করে আছে যে একটি সেই বর্তমান সরকারের, কি বলবো এদেরকে, এ তো পুরা সরকারের পুরা একটা মূর্তি, পুরা একটা ছায়া এখানে রয়েই গেছে। পুলিশের 4 জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে অ্যারেস্ট করা হলো বেনজিরের হুমকির ঠেলায়। এতদিন পরে মনে পড়ল এর আগেই। এখনো কি হবে আমি জানি না, যেটা আমার যেটা পরীক্ষিত
যারা ক্যান্টনমেন্ট সেনাবাহিনী যারা ডিস্ট্রিক্ট লেভেলে বসে আছেন, এরা যাদের দিয়ে তথ্য সংগ্রহ করাচ্ছেন, বিশেষ করে ডিজিএফআই, এনএসআই তথ্য কতটুকু নিচ্ছেন জানি না, এনএসআইতেও ডিজিএফআই এনএসআই সব পুরানো সেই তাবিজ সব জায়গায় হয়ে গেছে। তো এরাই বা কতটুকুন তথ্য দিয়ে তত্ত্ব দিয়ে যারা ক্যাম্পে বসে আছেন তাদেরকে সহযোগিতা করবে। অতএব আমি বলবো এসব অভিযান যাই করুক না কেন, আগে একটি কমিটি করে কে সাধু আর কে শয়তান এটাকে আগে ডিভাইডেড করতে হবে। আগে কাদেরকে ধরবে কাদেরকে ধরবে না, সবাই সাধারণ মানুষ, একজন মন্ত্রীও সাধারণ মানুষ। আজ চয়নকে ধরা হয়েছে দেখলাম, টাঙ্গাইলের এক এমপি, তাকে যে কিছু সাধারণ মানে তার দলীয় লোকদের পাশে দাঁড়া করা রাখা হয়েছে, বিশাল মোটা দেহি জলহস্তির মতো সে যেভাবে দাঁড়িয়ে আছে, ঠিক এর আগে যতবার টিভিতে গাঁজা ফেন্সিডিল সহ ধরা পড়ে যেভাবে দাঁড়িয়ে থাকে, ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে এই এমপি সাহেব। অর্থাৎ উনিও এখন সাধারণ। এই সাধারণ মানুষ বলে বড় ধরনের অপরাধীদেরকে আড়াল করার এই যে একটি বাক্য, সাধারণ মানুষ যেন নাজেহাল না হয়। সাধারণ মানুষ স্যারের তো জানা উচিত যে আপনার ইনসার্জেন্ট কীভাবে মাছের পানির ভিতরে মাছ যেভাবে মিশে থাকে, এই সন্ত্রাসী অস্ত্রধারী চাঁদাবাজি এরা তো এইভাবেই মিশে আছে। তো এদের ক্ষেত্রে যদি আলাদা করতে না পারা, চিহ্নিত করতে না পারেন, আপনার কে ডেভিল আর কে, এরা অনেক আমলিগের অনেক লোক মানুষের জায়গা জমি দখল করে মসজিদ বানিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদে রমরমা ব্যবসা করে আসছে 15 বছর ধরে। দিব্যি কালো হয়ে গেছে, এখানে হাজি সাহেব হজ করে আসছে, সরকারি টাকায় হজ করে আসছে, কিন্তু আসে তো যা করার না, কার জমি দখল করবে, কার জমি, এই যে জমি জমার ব্যবসা মালিককে বিক্রি করতে দেয়নি এরা, নিজেরা বিক্রি করে মালিককে অর্ধেক টাকা দিচ্ছে, অর্ধেক টাকা এরা কোটি কোটি টাকার মালিক। এই যে বিভিন্ন ধরনের ব্যবসা, সামাজিক ব্যাধি, এগুলো সামাজিক ব্যাধি, অস্ত্র তো আছেই। এই সামাজিক ব্যাধিকে চিহ্নিত করে শয়তানকে, এই শয়তানকে আগে চিহ্নিত করে কি কি ঘটনার ভিতরে, কি পরিমণ্ডলের ভিতরে, ক্যাটাগরির ভিতরে পড়লে সে শয়তান হবে, এইটার আগে চিহ্নিত করে এইটা আগে জনসম্মুখে তুলে ধরতে হবে, দরকার হয় সম্প্রচার করতে হবে। আপনারা যদি বলেন যে অস্ত্রধারীর তথ্য দেন, সন্ত্রাসীর তথ্য দেন, এগুলো কি ক্যাম্পে দেওয়া হয়নি? এ কি ডিজিএফআই কাছে, এনএসআর কাছে ক্যাম্পে, আমার যেটা মনে হয় সমস্ত জায়গায় সারা দেশেই দেওয়া হয়েছে, কিন্তু তৎকালীন বিএনপির কর্মীদেরকে যেভাবে ধরা হয়েছে, বিএনপি কর্মীদের যেভাবে হয়রানি করা হয়েছে, আমলিগ তার 100 ভাগের 1 ভাগ কেউ ধরা হয়নি, কোনো কিছু করা হয়নি। তারাই সাধারণ জনগণের হয়েই অসাধারণ কাজকাম, অসাধারণ কিছু করে যাচ্ছে। অসাধারণটা হচ্ছে তাদের সাংগঠনিক যে অবকাঠামো। আমি একবার তৃণমূল থেকে বলছি, বিএনপির থেকে সাংগঠনিকভাবে আমলিগ এখন অত্যন্ত শক্তিশালী এই নিচু জায়গায়। এর অনেকটাই সাহস যোগাচ্ছে। বিএনপি পয়সা করি খাচ্ছে সে একটা কথা, আর বিএনপিদের যে নেতাদের প্রতিযোগিতামূলক মানুষ দেখানো, তার পিছনে জনগণের সমর্থন দেখানোর জন্য তারা আরেকটা গ্রুপকে শেল্টার দিয়ে রাখছে। আর সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে টাকা। আমলিগ 15 বছরে 1000 কোটি টাকা, একজন কাউন্সিলর লেভেল পর্যন্ত তাদের শান শৌকত, বাড়ি গাড়ি, চলাফেরা দেখলেই আপনারা জেলা পর্যায়ে খোঁজ নিয়ে দেখেন, ধন সম্পদ, অঢেল ধন সম্পদ তাদের। ঢাকাতে বাড়ি, এখানে বাড়ি, পয়সার সরাসরি কিভাবে তারা। বিএনপি হ্যাঁ মামলা হয়েছে, জেল খাটিছে 2-1 মাস, ঠিক আছে। আর যারা নিঃস্বত হয়েছে তৃণমূলের, একজন নেতা যদি 10 লাখ 15 লাখ টাকা দেয়, বিএনপির নেতা ফিট, বিএনপির নেতা আমলিগের ওই নেতার কাছে ফিট। লজ্জার কথা, মানে বলতে বিবেকে বাধা দেয় যে বিএনপির কমিটি হচ্ছে, সেখানেও
আমলীগের অনুমোদিত লোকজন সেখানে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে। অর্থাৎ এই সব লোকগুলো এই 15 বছর আমলীগের শেল্টারে থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে এবং এদেরকেই কমিটিতে রাখা হচ্ছে এবং আমলীগ সুপারিশ করে তাদেরকে রাখছে এই জন্যই যেন বিএনপি ক্ষমতা এসে তারা সেই শেল্টারটা পায়। আবার ডেভিলকে, তাহলে শয়তান কারা? দেশটা পুরা একটি সিন্ডিকেট রাজনৈতিক ব্যক্তিবর্গের হাতে যেমন জিম্মি হয়ে আছে, ঠিক তেমনি সকল ধরনের প্রশাসনের ভিতরেও এর রেশ, এই যে ক্ষমতার প্রতিযোগিতা, অর্থের প্রতিযোগিতা সমস্ত রাষ্ট্রকে কাল গ্রাসে গিলে ফেলেছে, মুখের ভিতরে, মুখে গহ্বরের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। এর থেকে বের হতে গেলে আগে আমাদেরকে বের করতে হবে কে শয়তান। যখন শয়তান চিহ্নিত হয়ে যাবে তখন এই অভিযান সাকসেসফুল হবে। আল্লাহর প্রদত্ত মানে আল্লাহর কাছ থেকে স্বীকৃত শয়তান একটি, আর একটি হচ্ছে রাষ্ট্রীয় রাজনৈতিক দলের অনুমোদিত শয়তান একটি। এখন কোন শয়তানের ধরবেন? আল্লাহ প্রদত্ত, আল্লাহর অনুমতি নিয়ে যারা শয়তানি করে বেড়াইছে তাদের, নাকি রাজনৈতিক দলের লাইসেন্স নিয়ে, রাজনৈতিক দলের মোটো নিয়ে, রাজনৈতিক দলের লেবাস নিয়ে পুরা রাষ্ট্রকে, সাধারণ মানুষকে যারা দুর্ভিক্ষের ভিতরে, দুর্বৃত্তায়নের ভিতরে আবদ্ধ করে সব ধন সম্পদ কেড়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এক সালমান রহমানের বেক্সিমকোয় নাকি 28,000 কোটি টাকা লোন নিয়েছে এক বেক্সিমকোর রহমান। উনি তো ধরা পড়ছে আগেই। তাহলে এই যে 8 তারিখে যে ডেভিল হান্ট শুরু হলো, অর্থাৎ এখন থেকে যারা ধরা পড়বে তারা হলো শয়তান। তাহলে রহমান কোন গ্রুপে পড়বে? উনি উপদেষ্টা ছিলেন। উনি শয়তান নাকি উপদেষ্টা হিসাবে? ওনাকে কোন হিসাবে কাঠগড়ায় দাঁড় করানো হবে? আসুন, ডেভিল, সাধুকে, শয়তানকে আগে চিহ্নিত করা হোক। অভিযান কি হবে জানি না, এই আলাদা নাম দিয়ে অভিযানেরও কতটুকুন প্রয়োজন সেটাও জানি না, কিন্তু সদিচ্ছা থাকলে সেনাবাহিনী যেভাবে মাঠে ছিল সেভাবেই চিরুনি অভিযান চালানো সম্ভব ছিল। এবং তারা যদি সঠিক ধরার অভিপ্রায় নিয়ে মাঠে কাজ করত, জনগণের ভিতরে তারা মাইকিং করে যদি জানাতো যে আপনার এলাকায়, আপনার মহল্লায় কারা অস্ত্রধারী ছিল, কারা চাঁদাবাজি ছিল, কারা ভূমিদস্যু ছিল, কারা সন্ত্রাসী ছিল, তাদের তথ্য, তাদের প্রমাণ দরকার হয়, প্রমাণসহ তথ্য আমাদের ক্যাম্পে পাঠান, আমাদেরকে জানান, আমরা ধরব। এ পর্যন্ত সেনাবাহিনী কোনো ধরনের মুভমেন্ট দেখা গেছে? এই ধরনের কোনো জেলায়, কোনো জায়গায়, কোনো মাইকিং করে সেনাবাহিনী এর আগে যেগুলো যেভাবে হয়েছে সেরকমের কোনো আলামত সাধারণ মানুষকে দেখতে পাচ্ছে? আগে আসুন নিজেরা পরিশুদ্ধ হই। যারা অভিযান করবে, আমি তো আগেই বলছি যে সরাসরি যে মারল সে এবং যে আশ্রয় দিল, এরা দুইজনই তো প্রধান অভিযুক্ত। এই দুইটি সম্প্রদায়, দুইটি গোষ্ঠী, দুইটি সংস্থা, তারাই আবার শয়তান ধরতে আসছে। অতএব আগে দরকার হলো শয়তানকে, এটাকে চিহ্নিত করা। এটা চিহ্নিত করবে যখন জনগণকে সরকার তার সাহায্যে, সঠিক সাহায্যের জন্য জনগণের ভিতরে আসবে, জনগণের মনের কথা, জনগণের ব্যথা, বেদনা, দুঃখ বোঝার মতো একটি সহযোগী, উপযোগী রাষ্ট্র কাঠামো তৈরি হয়ে জনগণের পাশে দাঁড়াবে, তখনই সম্ভব। তা না হলে কোনো কিছুতেই সম্ভব না। যারা এগুলো করার চেষ্টা করছে, রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিচ্ছে, তারা প্রকৃত ঘটনার হয় আড়াল করার চেষ্টা করছে, না হলে জেনে না জানার ভান করছে, তারা হলো নেতা। আর সাধারণ মানুষ যারা, যারা ভুক্তভোগী, যাদের বুকের উপরে বুটের ছাপ, বন্দুকের নল, যাদের মাথায় ঠেকানো রামদা, করাত,
তারা হলো কিছুই জানে না, অর্থাৎ তারাই হলো সাধারণ নাগরিক। এই সাধারণ নাগরিক আর নেতা, এটাও যেমন আলাদা করার সময় এসেছে এখন, ঠিক তেমনি কে সাধু কে শয়তান এটাও আলাদা করার উপযুক্ত সময়, উপযোগী সময়। যদি সেটার দিগন্ত প্রসার করে দেওয়া হয়, কেউ যেন গলায় ফাঁসি নিয়ে জনগণের গলা ধরে টান না দেয়, সেই পরিবেশ যখন তৈরি হবে, জনগণ এমনি থেকেই কে শয়তান কে সাধু তারা প্রকাশ করতে সাহস পাবে, এগিয়ে আসবে। আপনারা রাস্তা খুলে দিন, জনগণকে সামনে আসার পথ তৈরি করে দিন। আমি কি বলতে চেয়েছি হয়তো ক্ষুদ্র জ্ঞানে আমি বলার চেষ্টা করেছি। যদি কেউ বুঝতে পারেন ধন্যবাদ, না বুঝতে পারলে বোঝার চেষ্টা করবেন অন্য কারোর কাছ থেকে, যিনি জ্ঞানী গুণী, প্রকৃতপক্ষে কি হচ্ছে ভাববার চেষ্টা করবেন, তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। সবাইকে অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম।